নমস্কার সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমার নাম অন্না বণিক। আমি পিজিটি ইংলিশ বরজলা বিনাপানি হায়ার সেকেন্ডারি স্কুল জিরানিয়া। আজকে আমরা ক্লাস 12-এর একটা কবিতা পড়ব। কবিতাটা হচ্ছে তোমাদের বই ফ্ল্যামিঙ্গো থেকে। ওকে, কবিতাটায় যাব তার আগে তোমাদের সাথে কিছু শেয়ার করি। একটা ওয়ার্ড বলছি তোমাদের, যে ওয়ার্ডটা আমরা রোজ হাজার বার করে সেটা আমরা ডাকি, কতবার না জানি ডাকি, সেটা কোনো হিসেবেই নেই। সেটা কি বা কাকে? সেটা হচ্ছে মা বা মাদার। ঘরে যখন এলাম, যখন স্কুল থেকে তোমরা বাড়িতে গেলে, দেখলে মা নেই, মা কোথায় মা কোথায় বলে তোমরা চিৎকার করতে থাকো। কেন? কারণ এই একজন মানুষ আমাদের জন্য খুব বেশি স্পেশাল। আমরা যখন পৃথিবীতে আসি আমরা অনেক রিলেশনস দেখতে পাই, কিন্তু এই একটা রিলেশনের সাথে কিন্তু আমাদের সম্পর্কটা সবসময় 9 মাস এক্সট্রাই থেকে যায়। তাই মনে হয় মা এতটাই স্পেশাল। আজকে আমাদের কবিতাটাও কিন্তু মাকে নিয়ে। কবিতাটার নাম মাই মাদার অ্যাট 66 বাই কমলা দাস। মাই মাদার অ্যাট 66 বাই কমলা দাস। Before analyzing our poem, let's talk about কমলা দাস। কবিতাটা অ্যানালাইজ করার আগে চলো কমলা দাস সম্পর্কে অল্প কিছু জেনে নিই। Kamala Das, she was born in Malabar, Kerala. মানে উনি একজন সাউথ ইন্ডিয়ান, and she was born on 1934. উনার একটা পেন নেম আছে। পেন নেম কথার অর্থ হচ্ছে ছদ্মনাম। সেটা কি? মাধবী কুটি। কুটি কথার অর্থ হচ্ছে ধরো a beloved one, someone whom we love, ধরো দিদি টাইপ অনেকটা। তো ওনাকে সবাই সাউথ ইন্ডিয়াতে মাধবী দিদি বলে ডাকে। ওকে, উনি এমন সব বিষয় নিয়ে লেখেন যেটার সাথে আমরা খুব ইজিলি রিলেট করতে পারি। শি ইজ এ ভেরি অরিজিনাল, versatile, and her writings has an indigenous flavor of the soil. She expresses the subtleties of human relationships. হিউম্যান রিলেশনশিপের মধ্যে যে কমপ্লেক্স ব্যাপারগুলো সেগুলোকে উনি খুব সুন্দর করে কিন্তু বুঝিয়ে দেন। এই কবিতাটা হচ্ছে মা এবং মেয়েকে নিয়ে। তাহলে চলো কবিতাটা আগে আমরা একবার পুরো রিডিং পড়ি, তারপরে আমরা আস্তে আস্তে অ্যানালাইজ করব। ওকে, মাই মাদার অ্যাট 66 বাই কমলা দাস। Driving from my parents' home to Cochin last Friday morning, I saw my mother beside me. Dozed, open-mouthed, her face ashen like that of a corpse, and realized with pain that she was as old as she looked. But soon put that thought away and looked out at young trees sprinting, the merry children spilling out of their homes, but after the airport security check, standing a few yards away. I looked again at her, wan, pale, as a late winter's moon, and felt that old familiar ache, my childhood's fear. But all I said was, "See you soon, Amma." All I did was smile and smile and smile. খুব ছোট একটা কবিতা এবং খুব সুন্দর। ইটস অ্যাবাউট দ্য মাদার ডটার রিলেশনশিপ। এখানে আমাদের যে বক্তা, দ্য স্পিকার অফ দিস পোয়েম, শি ইজ এ ডটার। ওকে, উনি এতদিন বাড়িতে ছিলেন, এখন উনি কোথায় যাচ্ছেন? কোচিন যাচ্ছেন। কোচিন হচ্ছে কেরালার একটা জায়গা। কোচিনে উনি এখন এয়ারপোর্ট যাবেন, মানে উনি কোচিন এয়ারপোর্টে যাচ্ছেন। যাওয়ার পথে উনি গাড়ি করে যাচ্ছেন এয়ারপোর্টে। উনার সাথে কে আছেন? উনার মা। মাকে দেখে এখন ওনার মনে অনেক কিছু উনি ফিল করতে পারছেন, যেগুলো উনি হয়তো বা বাড়িতে থাকাকালীনও ফিল করতে পারেননি। সেগুলো কি? দেখো কি বলছে, আই স মাই মাদার বিসাইড মি। আমার মা আমার পাশে বসে আছেন। ডোজ। ডোজ কথার অর্থ কি? ডোজ মিনস টু ফল asleep, একটা লাইট স্লিপ। আমরা যখন ট্রাভেল করি অনেক সময় দেখবে আমরা ঘুমিয়ে পড়ি। এখন যখন আমরা ঘুমিয়ে পড়ি আমাদের মুখটাও কিন্তু হাঁ হয়ে যায়। মাকেও উনি সেম পজিশনে দেখছেন। শি ইজ ডোজিং অ্যান্ড হার মাউথ ইজ ওপেন। হাঁ করে মা ঘুমিয়ে আছে। হার ফেস অ্যাশন। মুখটা না, মায়ের মুখটা অনেকটা ফ্যাকাশে লাগছে দেখতে। এতক্ষণ উনি লক্ষ্য করেননি, কিন্তু গাড়িতে বসে আর তো কোনো চিন্তা নেই, তো মাকে দেখছেন এবং অনেক কিছু উনি ভাবছেন। বলছে মায়ের মুখটা কেমন যেন ফ্যাকাশে লাগছে। কিরকম? লাইক দ্যাট অফ এ কর্পস। বলছে মায়ের মুখটা কর্পসের মতো লাগছে।
ইটস লাইক এ ডেড বডি। এতটাই ওনার মনে হঠাৎ করে একটা ভয় চলে এসছে, আরে মা তো অনেকটা বয়স্ক হয়ে গেছে, আমি তো লক্ষ্যই করলাম না কোনোদিন। দেখো কি বলছে, অ্যান্ড রিয়েলাইজড উইথ পেইন, খুব বেদনার সাথে উনি অনুভূতি করলেন যে she was as old as she looked, যে হ্যাঁ মায়ের মাথায় যে পাকা চুলগুলো, মাকে যে এখন আগের মতো আর সেই এনার্জি সেই স্পিরিট যে নেই, আসলেই তো মা অনেকটা বয়স্ক হয়ে গেছে, আমি তো লক্ষ্য করলাম না। বাট সুন, এত কিছু চিন্তা করার পর উনি খুব হঠাৎ করে ওনার মনটা প্রচন্ড খারাপ হয়ে গেছে, মুডটা পুরো অফ। তখন উনি না না আর তাকাতে পারছি না মায়ের দিকে, এতটাই লাগছে মাকে দেখে আর ভালো লাগছে না, মনে হচ্ছে আমার পাশে তো মা না, কোনো একটা ডেড বডি। উনি কি করলেন, শি ট্রাইড টু পুট দ্যাট থট অ্যাওয়ে, এই ব্যথাটাকে সরিয়ে রাখার জন্য উনি বাইরের দিকে তাকালেন, মানে কারের বাইরের জানালার দিকে তাকালেন। তারপর কি বলছে দেখো, অ্যান্ড লুকড আউট, বাইরের দিকে তাকাচ্ছেন, ভাবছেন কি একটু ফ্রেশ এয়ার নেব, নিলে কি হবে মুডটা চেঞ্জ হয়ে যাবে, এই যে থটসগুলো আসছে সেগুলো আর আসবে না। বাইরে উনি কি দেখলেন, ট্রিজ স্প্রিন্টিং, গাছপালাগুলো স্প্রিন্টিং। স্প্রিন্টিং মিনস রানিং ফাস্ট। দেখো গাড়িটা যত সামনের দিকে এগিয়ে যাচ্ছে মনে হচ্ছে গাছগুলো যেমন পেছন দিকে দৌড়চ্ছে। আমরাও তো এগুলো দেখি অনেক সময়, বলো যখন আমরা ট্রেনে করে বা গাড়ি করে কোথাও ট্রাভেল করছি মনে হয় যেমন সবকিছু পেছনে ছুটে যাচ্ছে, তাই না? উনিও এটাই দেখছেন যে গাছগুলো দৌড়চ্ছে এরকম লাগছে। মেরি চিলড্রেন স্পেলিং আউট, মেরি চিলড্রেন, ছোট ছোট বাচ্চারা খুব হাসি খুশি ওরা খেলতে বেরোচ্ছে। স্পেলিং মিনস মুভিং আউট কুইকলি, বাড়ি ঘর থেকে দৌড়ে দৌড়ে বেরিয়ে আসছে খেলার জন্য। এখানে দুটো জিনিস খুব ইম্পর্টেন্ট, একটা হচ্ছে ট্রিজ আর একটা হচ্ছে চিলড্রেন। দেখো বাইরের দৃশ্যটা আর গাড়ির ভেতরের দৃশ্যটা কতটা আলাদা। ভেতরে উনি দেখছেন মা almost like a dead body, she is sleeping with her mouth open, and outside she can see the young trees and the young children. ভেতরের দৃশ্যটা হচ্ছে খুব বেদনাদায়ক, এবং বাইরে উনি দেখছেন সো মাচ অফ এনার্জি, সব ইয়াং চিলড্রেন, ইয়াং ট্রিজ। এগুলো কি রিপ্রেজেন্ট করছে? রিপ্রেজেন্ট করছে মানুষের যৌবনটাকে। উনি বলছেন যে এই যৌবনে তো আমি মাকেও দেখেছি ওইরকম এত এনার্জেটিক, এই গাছগুলোর মতো মাও সারাদিন আমার পেছনে লেগে থাকতো, এই বাচ্চাগুলো যেরকম দৌড়ে দৌড়ে আসছে মাও সারাদিন ওইরকম ভাবেই আমাকে বড় করেছে। কিন্তু আজকে কি দেখছি যে না, এখন তো আর মা সেম নয়, মার মধ্যে তো ওই এনার্জি, ওই স্পিরিট, ওই পজিটিভিটি কিছু নেই, খুব অসুস্থ হয়ে গেছে মা। ওনার তো বয়স হয়েছে আফটার অল, মাই মাদার এট 66, she is almost 66 years of age now. That means ওনার কিন্তু মিডল এজ থেকে অনেকটা উনি বেরিয়ে গেছেন, যথেষ্ট বয়স হয়ে গেছে। ওকে, তাহলে দেখো এখানে ট্রিজ এবং চিলড্রেন, দে রিপ্রেজেন্ট দ্য ইয়থ অফ লাইফ অ্যান্ড হার মাদার ইজ রিপ্রেজেন্টিং দ্য ওল্ড এজ। এজিং তো একটা ন্যাচারাল প্রসেস, তাই তো? আমরা তো এটাকে কেউ আটকাতে পারবো না, চাইলেও আটকাতে পারবো না, এটা একটা ইরিভার্সিবল প্রসেস। বাট আমরা অনেক সময় জীবনে চলার পথে আমরা ভুলে যাই যে আমরা যে বড় হচ্ছি পাশে কিন্তু মা বাবাও বড় হয়ে যাচ্ছে। আমরা প্রতি বছর বার্থডেতে কেক কাটি, কত আনন্দ করি, কত কিছু, কিন্তু আমরা ভুলেই যাই যে একটা বছর বড় হওয়া মানে একটা বছর কিন্তু আমরা বয়স্কই হচ্ছি। তার সাথে মা বাবাও যে বড় হচ্ছে সাথে সাথে সেটা কিন্তু আমরা ভুলেই যাই, ধরো, তাই না? ওনার অবস্থাটাও সেম। উনি হঠাৎ করে লক্ষ্য করছেন মা বয়স্ক হয়ে গেছে, বাড়িতে থাকাকালীনও সেটা কিন্তু উনি লক্ষ্য করেননি। ওকে, তাহলে উনি বাইরের দিকে তাকালেন, তাকিয়ে দেখছেন বাইরের সিচুয়েশনটা এত আলাদা আর ভেতরে কিরকম, মনটা যেমন আরো খারাপ হয়ে গেছে। যাই হোক, এরকম ভাবে দেখতে 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 উনি কিন্তু ফাইনালি এয়ারপোর্ট পৌঁছে গেলেন। ওকে, তারপর কি হলো দেখো, বাট আফটার দ্য এয়ারপোর্ট সিকিউরিটি চেক, এই ভাবনাগুলো নিয়ে চলতে চলতে উনি এক সময় এয়ারপোর্ট পৌঁছে গেলেন। এখন তোমরা যারা ফ্লাইটে ট্রাভেল করেছো, ইফ ইউ হ্যাভ এভার ভিজিটেড অ্যান এয়ারপোর্ট, ইউ নো দ্যাট ইউ হ্যাভ টু ডু সিকিউরিটি চেক অ্যাট দ্য এয়ারপোর্ট, রাইট? এয়ারপোর্টে গিয়ে আমাদের সিকিউরিটি চেক করতে হয়, অ্যান্ড সিকিউরিটি চেক করার পরে আমরা কিন্তু আবার ফেরত যেতে পারি না বা বাইরে বেরোতে পারি না। যে ভিজিটাররা আমাদের সাথে এসছে ওদের সাথে আমরা দেখা করতে পারি না। তো উনিও সিকিউরিটি চেক ওনার হয়ে গেছে এয়ারপোর্টে, এখন উনি ফ্লাইটে এনি টাইম উনি বোর্ড করবেন। হঠাৎ মনে পড়লো আরে মা তো বাইরে দাঁড়ানো, তো সে আবার ফিরে মায়ের দিকে তাকালো। তাকিয়ে ওনার আবার কি মনে হচ্ছে দেখো, আই লুকড अगेन অ্যাট হার, আবার দেখলাম মায়ের দিকে। ওয়ান পেল, ওয়ান মানে হচ্ছে কালারলেস,
বলছে মায়ের মুখটা সে আবার ফ্যাকাশে লাগছে, একদম কোনো কালার নেই, লাইক শি ইজ ল্যাকিং ব্লাড। ওনার তো বয়স হয়ে গেছে দেখো, তো আগের মতো সে শাইন, সে ভিগার, এগুলো তো আর মায়ের মধ্যে নেই। এবং এই যে নেই, এই যে ল্যাকিংটা, এটাই আমাদের স্পিকার মেনে নিতে পারছে না। অ্যাজ এ লেট উইন্টার্স মুন, বলছে মায়ের চেহারাটা লেট উইন্টার্স মুনের মতো লাগছে, মানে শীতকালের চাঁদ। সেটা কিরকম? শীতকালে তো চাঁদকে দেখাই যায় না একরকম বলতেও পারি, কারণ কুয়াশায় ঢেকে থাকে। তো কিন্তু চাঁদ তো কত সুন্দর দেখতে, কিন্তু এরপরও আমরা দেখতে পাই না, একটা ধোঁয়াশা ধোঁয়াশা একটা ভাব, হালকা হালকা চাঁদ দেখা যায়। ঠিক মাকে দেখতে ওই রকমটাই লাগছে, যে মার যে শাইন, মার যে একটা এনার্জি, সেগুলো এখন কিচ্ছু নেই, সব হারিয়ে গেছে। মা এখন প্রচন্ড দুর্বল। দেখো আমরা কিন্তু বুঝতে পারছি না যে ওনার কি মা অসুস্থ কিনা, বা কি হয়েছে, কোনো কারণে কি মায়ের সাথে কোনো কিছু হয়েছে কিনা, কিছু বুঝতে পারছি। এতটুকুই আমরা ধরে নিলাম, যেহেতু ওনার বয়স হয়েছে, ওনার এনার্জি বা ফিজিক্যাল স্ট্রেংথটা অনেকটাই কমে গেছে, এবং এই জিনিসটাই মেয়ে মেনে নিতে পারছে না। ওকে, নেক্সট কি হলো, I felt that old familiar ache, একটা ওল্ড ফ্যামিলিয়ার এক, এক মানে হচ্ছে ব্যথা, ফ্যামিলিয়ার মানে বলছে বহু পুরনো পরিচিত একটা ব্যথা আমি ফিল করছি। সেটা কি? মাই চাইল্ডহুডস ফিয়ার, আমার ছোটবেলার ভয়। সে ভয়টা কি? মাকে হারানোর ভয়। যেমন আমি তোমাদেরকে শুরুতেই বলেছি, ছোটবেলা যখন আমরা স্কুল থেকে আসি বা কোথা থেকে আসি, মাকে না দেখলে মা কোথায় মা কোথায় বলে আমরা চিৎকার করতে থাকি। ছোটবেলায় এই ইমোশনগুলো বলে ফেলা প্রচন্ড ইজি, বড় হয়ে গেলে হয়তো বা আমরা আর সেগুলো সেভাবে বলে উঠতে পারি না, সবকিছু আমাদের মনেই থেকে যায়। যেমন আমাদের এই স্পিকার, কত কিছু, সো মেনি ইমোশনস আর সোয়েলিং আপ ইনসাইড হার, বাট শি ক্যানট রিপ্রেজেন্ট দেম, বলতে পারছে না মুখ দিয়ে মাকে। কেন? ভাবছে মায়ের তো এমনিতেই শরীর এত খারাপ লাগছে, আরও যদি বলি মায়ের মনটা তো আরও খারাপ হয়ে যাবে, তাই তো। কিন্তু সেই ছোটবেলার ভয়টা উনি আবার ফিল করতে পারছেন। এখন আমরা ধরতে পারি যে হয়তো বা ছোটবেলায় কোনো সময় উনি কি মায়ের থেকে আলাদা হয়ে গেছিলেন, বা ছোটবেলার কি কোনো ঘটনা আছে যে স্মৃতিটা ওনার ফিরে আসছে, জানি না, লেখক আমাদের কিছু বলেননি। কিন্তু আমরা এতটুকু ধরে নিলাম যে ছোটবেলাও যেমন উনি মাকে ছাড়া থাকতে ভয় পেতেন, আজকে বড় হয়েও উনি সেম ভয়টাই কিন্তু পাচ্ছেন। ওকে, বাট কিন্তু অল আই সেড, যেমন বললাম ওনার সিকিউরিটি চেক হয়ে গেছে, এখন তো উনি ফ্লাইটে উঠবেন, তাই তো। ভাবছেন মাকে গিয়ে জড়িয়ে ধরি, অনেক কিছু বলি, কোনো মতে নিজেকে কন্ট্রোল করলেন যে না না না, মায়ের সামনে আমি ভেঙে পড়তে পারবো না। অনেক কষ্টে শুধু মাকে একটাই কথা বললেন, সি ইউ সুন আম্মা। আম্মা, যেহেতু আমি বলেছি উনি তো সাউথ ইন্ডিয়ান, তো মাকে কিন্তু ওরা আম্মা বলে, তো আম্মাকে বলছে মা আবার দেখা হবে, সি ইউ সুন, খুব শীঘ্রই আবার দেখা হবে। অ্যান্ড দেন I did was smile and smile and smile. তিনবার স্মাইল ওয়ার্ডটা ইউজ করছে, বলছে শুধু একটা হাসি দিয়ে আমি মাকে বললাম মা আবার দেখা হবে, বলে উনি চলে গেল। এখন এই তিনবার যে উনি স্মাইল বললেন কেন? এবং দেখবে কবিতাটা তিনটে ডটে শেষ হচ্ছে। তিনটে ডট মিনস, 3 dots mean ellipsis. ইলিপসিস কথার তোমরা কবিতাটা যখন বইয়ে তোমরা টেক্সট দেখবে লাস্টে 3টে ডট, দিস ইজ কল্ড ইলিপসিস। মানে ওনার আরো অনেক কিছু বলার ছিল কিন্তু ঠিক বলে উঠতে পারেননি। এই কবিতাটার মধ্যে তোমরা দেখো কোনো রাইম স্কিম নেই, মানে কোনো ছন্দ নাই। কেন বলো? কারণ ওনার মনে যেরকম ভাবে কথাগুলো আসছে উনি ঠিক ওই রকম ভাবে এগুলোকে লিখে দিয়েছেন, এবং লাস্টে 3টে ডটে উনি শেষ করেছেন এটা বোঝানোর জন্য যে আমার কিন্তু বলা শেষ হয়নি, আরো অনেক কিছু মাকে বলার ছিল কিন্তু বলতে পারিনি। শুধু 3বার বললেন স্মাইল, হাসিটা। এখন 3টে স্মাইল ওয়ার্ডকে আমরা 3টে ইমোশন প্রেজেন্ট করতে পারি, যেমন স্মাইল, স্মাইল অ্যান্ড अगेन স্মাইল। তোমরা বলো উনি যে হাসিটা হাসলেন, এই হাসিটা কি খুব সুখের হাসি? না, এই হাসির মধ্যে কিন্তু অনেক বেদনা, অনেক ইমোশনস লুকিয়ে আছে। আমরা একটা একটা করে যদি অ্যানালাইজ করি, উনি কেন হাসছেন? মাকে দেখানোর জন্যে যে না না মা আমি ঠিক আছি, তুমিও ঠিক থাকো। কিন্তু ওনার মনে কিন্তু একটা রিগ্রেট। রিগ্রেটটা কি? যে এই সময়ে তো মাকে আমার ছেড়ে যাবার কথা নয়, কেন আমার মাকে ছেড়ে যেতে হচ্ছে? তাহলে প্রথম
রিগ্রেটটাকে, প্রথম স্মাইলটাকে আমরা বলি রিগ্রেট। যে মার বয়স হয়ে গেছে, ছোটবেলা যখন আমি একা ছিলাম, আমি কিছু করতে পারতাম না, মা তো আমাকে বড় করেছে, তাহলে আজকে আমি মাকে ছেড়ে কেন যাচ্ছি? কিন্তু হয়তো বা ওনার আসলেই এমন কোনো ইম্পর্টেন্ট কাজ আছে, উই ডোন্ট নো দ্যাট ওয়েদার শি ইজ ওয়ার্কিং অর শি ইজ ম্যারিড, না কেন যাচ্ছে, কি কাজে যাচ্ছে, বাট এতটুকু আমরা বুঝে নিলাম যে কাজটা ওনার করতেই হবে, তাই ওনার যেতে হচ্ছে। তো ওনার একটা রিগ্রেট যে এত কষ্ট হচ্ছে, মা তো চাইছে যে মেয়ে থেকে যাক, কিন্তু মেয়ে তো পারছে না থাকতে, বলো, তাই এটা একটা রিগ্রেট রিপ্রেজেন্ট করছে। আরেকটা হতে পারে হোপ। এই হাসিটা দিয়ে বা সি ইউ সুন বলে উনি কিন্তু একটা আশা নিজেও দেখছেন, মাকেও দেখাচ্ছেন যে মা তুমি ভয় পেও না, আমি কিন্তু ফিরে আসবো। বা উনি নিজেকে নিজে বোঝানোর চেষ্টা করছেন যে না, দেয়ারস নাথিং টু ওয়ারি অ্যাবাউট, আই উইল কাম अगेन অ্যান্ড আই উইল মিট মাই মম अगेन। মানে মা যে এতটা বয়স্ক হয়ে গেছে, মাকে দেখতে এত দুর্বল লাগছে, মা হয়তো বা এনি মোমেন্ট ওনাকে ছেড়েও চলে যেতে পারে সব সময়ের জন্য, কিন্তু উনি সেটাকে দেখতেই চাইছেন না। উনি একটা হোপ নিয়ে যে না না না, আমার মায়ের সাথে আবার দেখা হবে, আবার তো ফিরে আসবো, অত মন খারাপ করার কিছু হয়নি। ওকে, আরেকটা স্মাইলকে আমরা রিপ্রেজেন্ট করতে পারি ডাউট। উনার মনেও কিন্তু একটা সন্দেহ আছে, সি ইউ সুন আম্মা, মানে দেখা হবে তো, আজকে যে চলে যাচ্ছি আবার যখন ফিরে আসবো মাকে দেখতে পাবো তো, না পাবো না, মাকে তো এত দুর্বল লাগছে, উনি তো বলেই দিয়েছেন যে মাকে দেখতে ডেড বডির মতো লাগছে, তাহলে ভাবো কতটা অসুস্থ, মেনে নিতে পারছেন না। এজিংটা উনিও জানেন যে শি ক্যান নট স্টপ aging of that person, but she cannot tolerate the fact that aging has attacked a close person. উনার জীবনের এত কাছের একটা মানুষকে বয়স্ক বা উনি বয়স্ক হয়ে গেছেন, এটা উনি মেনে নিতে পারছেন না। তো উনার মনে একটা ডাউট যে আবার দেখতে পাবো তো মাকে, না এটাই লাস্ট। আবার একটা হোপও আছে যে না না দেখা হবে। আবার একটা রিগ্রেট যে এই সময়েও মাকে আমার ছেড়ে যেতে চলে, I have to go, I cannot do anything about it. তাহলে দেখো কবিতাটার মধ্যে মেয়ের মনে কত রকমের ইমোশনস আসছে, কিন্তু মাকে কিন্তু উনি একটা কথাও বলতে পারলেন না, সব নিজের মধ্যে রেখে দিয়ে শুধু মাকে একটা হোপ দেখালেন যে মা প্লিজ ডোন্ট ওয়ারি, ইয়োর ডটার উইল अगेन কাম ব্যাক টু ইউ অ্যান্ড উই উইল মিট अगेन। তাহলে দেখো এই যে প্রসেস অফ এজিংটাকে কত সুন্দর করে এখানে রিপ্রেজেন্ট করা হয়েছে, এবং আমরা বলতে পারি এখানে আমাদের একটা মেসেজও কিন্তু আছে যে আমাদের যে এজেড পেরেন্টসরা, ওরা কিন্তু আমাদের থেকে অনেক কিছুই এক্সপেক্ট করে, আমরা অনেক সময় কিন্তু জীবনযাত্রার পথে ওগুলো ভুলে যাই। উই গো টু সেভারাল প্লেসেস, ইউ মে গো টু ওয়ার্ক টু এ ফরেন কান্ট্রি অ্যান্ড হোয়াট নট, বাট রিমেম্বার ওয়ান থিং, দ্যাট দ্য পেরেন্টস who have brought you up, they need you the most, at least in their old age. ওদের ওল্ড এজে লাঠিটা কিন্তু তোমাদেরই হতে হবে। যেখানেই যাও জীবনে ফিরে কিন্তু মা বাবার কাছে অবশ্যই একবার হলেও আসবে, এবং লক্ষ্য রাখবে ওদের, কারণ ওরা কিন্তু এগুলো এক্সপেক্ট করে তোমাদের থেকে। অলরাইট, তাহলে এবার এই কবিতার মধ্যে লিটারি ডিভাইস অ্যান্ড কোশ্চেন্সগুলো নিয়ে আমরা একটু আলোচনা করি। লিটারি ডিভাইসগুলো কি? মানে আমরা ল্যাঙ্গুয়েজটাকে ডেকোরেট করার জন্য পোয়েটরা যে টুলসগুলো ইউজ করেন ওইগুলি হচ্ছে লিটারি ডিভাইসেস। তাহলে এখানে এরকম কি আছে আমরা একটু দেখে নিই। প্রথমে আমরা রাইম স্কিমটা নিয়ে আলোচনা করি। রাইম স্কিম হচ্ছে যে কবিতার ছন্দটা কি, কিরকম ভাবে কোনো রাইমিং ওয়ার্ড কি তোমরা দেখতে পেয়েছো? না, নেই। দেয়ারস নো রাইম স্কিম, দ্যাটস ওয়াই ইট ইজ এন ফ্রি ভার্স। কোনো রাইম স্কিম নেই, তাই এই কবিতাটা হচ্ছে একটা ফ্রি ভার্স। ওকে, সেকেন্ড আমরা যে লিটারি ডিভাইস নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ইমেজরি। ইমেজ মানে একটা ছবি। এখানে দেখো একটা ছবি উনি আমাদের সামনে কিন্তু তৈরি করার চেষ্টা করেছেন, কি দিয়ে? ট্রিজ এবং চিলড্রেন। উনি যখন বললেন যে গাছগুলো পেছন দিকে দৌড়চ্ছে, বাচ্চাগুলো বেরিয়ে আসছে, আমরা কিন্তু নিজের সামনে একটা দৃশ্য তুলে ধরে ফেলেছি অলরেডি, যে জাস্ট ইম্যাজিন দ্যাট ইউ আর গোয়িং বাই এ কার অ্যান্ড দ্য ট্রিজ আর স্প্রিন্টিং, বাচ্চারা খেলতে আসছে, এই দৃশ্যটা কিন্তু আমরা ধরেই নিচ্ছি। এবং আরেকটা দৃশ্যও কিন্তু আমরা দেখতে পেয়ে গেছি, সেটা হচ্ছে যে মা, বুড়ো মা, উনি গাড়ির ভেতরে বসে আছেন, ঘুমোচ্ছেন। পেরেছি? তাহলে এখানে দুটো ইমেজরি আছে।
এছাড়া লিটারি ডিভাইসের মধ্যে আছে সিমিলি। সিমিলি হচ্ছে যখন দুটো জিনিসকে একটা কম্প্যারিজন দেখিয়ে যে এই জিনিসটার সাথে ওই জিনিসটার একটা মিল যখন দেখানো হবে ওইটাকে হচ্ছে সিমিলি। এবং সিমিলি কিনা এটা বোঝার একটা সহজ উপায় হচ্ছে সিমিলির মধ্যে অ্যাজ বা লাইক এই ওয়ার্ডসগুলো থাকে, অ্যাজ অর লাইক। যেমন এখানে প্রথমে মাকে কিসের সাথে তুলনা করা হয়েছে? কর্পস, তাই তো? মায়ের চেহারাটার তুলনা করা হচ্ছে একটা কর্পস বা ডেড বডির সাথে। আরেকটা কি? লেট উইন্টারস মুন। উইন্টারস মুন মানে শীতের চাঁদের সাথেও কিন্তু মায়ের আবার তুলনা করা হচ্ছে। দিস ইজ দ্য এক্সাম্পল অফ সিমিলি। তাহলে এখানে ইমেজরি অ্যান্ড সিমিলি এই লিটারি ডিভাইসেস গুলো ইউজ করা হয়েছে। এখন তাহলে চলো আমরা কোশ্চেন্স গুলো নিয়ে একটু আলোচনা করি। কোশ্চেন্স গুলো তোমাদের বই থেকেই আলোচনা করছি, তাহলে তোমাদের জন্য অনেকটা ইজি হবে। তোমাদের বইয়ে যে প্রশ্নগুলো আছে, what is the kind of pain and ache that the poet feels? বলছে পোয়েট যে ব্যথাটা অনুভব করছে সেটা কি? আমরা বলবো সেটা হচ্ছে the pain or the fear of losing her mother. Her mother is now at an advanced age and she is 66 years of age and she has almost reached the verge of her life, and therefore the poet is very scared that she might lose her mother any moment. এটাই হচ্ছে pain. Second question দেখো, why are the young trees described as sprinting? Young trees গুলো sprint মানে দৌড়চ্ছে, ওইরকম কেন লাগলো? Yes, then we will say it's like an optical illusion. The car is moving forward and therefore it seems like the trees are running back. গাড়িটা যেহেতু সামনের দিকে এগিয়ে যাচ্ছে, মনে হচ্ছে গাছগুলো পেছন দিকে চলে যাচ্ছে। এখানে আরেকটা ব্যাপারও আছে, সেটা হচ্ছে গাছ কি পেছনে যাওয়া আর যৌবনকে পেছনে ফেলে রেখে আসা। উনি কিন্তু এটাকেও রিপ্রেজেন্ট করেছেন যে মায়ের যে যৌবনটা, দ্য ইয়ুথ অফ হার মাদার হ্যাজ অলসো গন নাও। ওই সময় চলে গেছে, এখন মা অনেকটা এগিয়ে গেছে, এটাও রিপ্রেজেন্ট হচ্ছে। Why has the poet brought in the image of merry children spilling out? এবং merry children বা বাচ্চাদের কথা কেন বলা হচ্ছে? Obviously বাচ্চারা they represent the youth and মা রিপ্রেজেন্ট করছে ওল্ড এজ। এটাই উনি বোঝানোর চেষ্টা করছেন যে এই ইয়তটাকে আমরা ধরে রাখতে পারবো না হাতের মুঠোয়, ইয়তটা বেরিয়ে যাবে। ভালো লাগে, সবার ভালো লাগে, কিন্তু বয়স যে হতেই হবে সেটাকেও আমরা আটকাতে পারবো না। Okay, that's why. So in a way, we can say that both trees and children, they represent the youth of life, whereas mother represent the old age. And she has brought forward these imageries to show the contrast between youth and old age. Okay. Question number 4. Why has the mother been compared to the late winter's moon? বলছে মাকে লেট উইন্টার্স মুনের সাথে কেন কম্পেয়ার করা হয়েছে? হ্যাঁ, কারণ উইন্টারে চাঁদকে আমরা স্পষ্ট দেখতে পাই না। The moon is not very visible in the winter time. Why? Because there's fog all around. এত কুয়াশা থাকে, কুয়াশার পেছনে আবছা ভাবে কিন্তু মুনটাকে দেখা যায়। মাকেও ওনার দূর থেকে দেখে ওইরকমই লাগছে, মনে হচ্ছে কি দেখাই যাচ্ছে না মনে হয় এরকম। She is almost like invisible, colorless, pale, weak, sick, অনেক কিছু লাগছে। লাস্ট কোশ্চেন হচ্ছে, what do the parting words of the poet and her smile signify? Parting words মানে বিদায়ের সময় কথাগুলো কি কি ছিল লাইনটা? ভেরি ইম্পর্টেন্ট, সি ইউ সুন আম্মা। এই যে ওয়ার্ডটা উনি বললেন এবং উনি যে হাসলেন, এগুলো কি সিগনিফাই করছে? এগুলো সিগনিফাই করছে যেটা আমি তোমাদের একটু আগেই বললাম, হোপ, ডাউট অ্যান্ড রিগ্রেট। একটা রিগ্রেট যে ইস মাকে কেন আমার ছেড়ে যেতে হচ্ছে, ভালো লাগছে না। পারলে তো উনি কেঁদেই ফেলছেন, কিন্তু বাট শি ট্রাইজ টু কম্পোজ হারসেলফ। একটা হোপ, একটা আশা, একটা পজিটিভিটি যে না কিচ্ছু হবে না মায়ের, মা ভালো হয়ে যাবে, মা সুস্থ থাকবে, আমি আবার এসে মায়ের সাথে দেখা করব। আর একটা হচ্ছে ডাউটস, যে আদৌ কি আর দেখা হবে না হবে না। এই এত কমপ্লেক্স অ্যান্ড মিরিয়াদ ইমোশনস নিয়ে কিন্তু উনি বিদায় নিলেন মায়ের থেকে। অলরাইট, এগুলো হচ্ছে তোমাদের ছোট প্রশ্ন। এছাড়া আমি বলবো যে পোয়েটের নামটা লাইক কমলা দাস, এবং শুধু এই কবিতার জন্য নয়, প্রত্যেকটা কবিতার জন্যই সেম। কবিতার নাম, পুরো টেক্সট, এগুলো খুব ভালো করে পড়বে, কারণ এগুলো যদি পড়া না থাকে, তোমাদের যদি কোনো এক্সট্রাক্ট তুলে দেয়, তোমরা কিন্তু কিছু আনসার করতে পারবে না। হয়তোবা সব জানো কিন্তু কিছু লিখতে পারবে না। আর বড় প্রশ্ন যদি আসে তাহলে আমি বলবো টাইটেল, সামারি অ্যান্ড সেন্ট্রাল আইডিয়া। টাইটেল কেন?
কারণ টাইটেল হচ্ছে এমন একটা ব্যাপার, একটা টাইটেল দিয়ে আমরা কি বুঝি? টাইটেল মিন্স কবিতার নাম। তুমি যখন বাজারে যাও, তুমি ধরো কাপড় কিনবে, তুমি কোন দোকানে যাবে? দোকান দেখে যাবে, তো দোকানের উপরে নামটা দেখবে। তুমি বই কিনতে যাবে, বইয়ের দোকানে যাবে, তো বইয়ের দোকানের উপরে নামটা দেখবে। টাইটেল হচ্ছে আমাদের কবিতার জন্য সেম, নাম। টাইটেলটা দিয়ে আমরা বুঝে যাই যে কবিতাটায় আমরা কি পড়তে চলেছি। যেমন ধরো এখানে নাম হচ্ছে মাই মাদার এট 66, অ্যান্ড দেন উই আন্ডারস্ট্যান্ড দ্যাট দিস পোয়েট্রি ইজ অ্যাবাউট মাদার। প্রথমেই বুঝে গেছি যে মাকে নিয়ে কবিতা, এবং মায়ের বয়স কত? 66। এবং আমরা যদি কবিতাটা লক্ষ্য করি, ফার্স্ট টু লাস্ট ইটস নাথিং বাট শি ইজ টকিং অফ হার মাদার অনলি, হার এজ, হার ইলনেস, হার সিকনেস, হার ইয়থ, হার ওল্ড এজ অ্যান্ড অল দ্যাট। পুরোটা তোমরা লিখবে। প্রথমে তোমরা লিখবে যে ইয়েস দ্য টাইটেল ইজ মাই মাদার অ্যাট 66, অ্যান্ড দেন ইউ উইল সে ইয়েস দ্য এন্টায়ার পোয়েট্রি ইজ অ্যাবাউট মাদার বলে তোমরা একটু শর্ট করে সামারি মতো লিখবে, অ্যান্ড দেন ইউ উইল সে ইয়েস দ্য টাইটেল ইজ ভেরি মাচ জাস্টিফাইড ফর দিস পোয়েম। হলো বড় প্রশ্ন। সেকেন্ড হবে সামারি। সামারি কি? যা বুঝলে, কবিতাটা লাইন বাই লাইন পড়লে যা বুঝলে সেটাই তোমরা লিখবে। ওকে, আচ্ছা। এরপর একটা প্রশ্ন থাকে সেন্ট্রাল আইডিয়া। সেন্ট্রাল আইডিয়া অ্যান্ড সামারির মধ্যে তোমরা অনেক সময় একটু কনফিউজ হয়ে যাও যে সেন্ট্রাল আইডিয়া কি আবার সামারি কি। তোমাদেরকে আমি একটা সোজা কথা বলি, তোমরা যখন কবিতাটা পড়বে, কবিতাটা ফার্স্ট টু লাস্ট পড়ে তোমরা যা বুঝলে সেটাই হবে তোমাদের সামারি, লাইনগুলো পড়ে যা বুঝলে। এখন এই লাইনগুলোর মধ্যে যে গ্যাপ আছে, ফাঁকা জায়গাগুলোর মধ্যেও কি পোয়েট কিছু বলতে চেয়েছে, আরো কিছু কি উনি বোঝাতে চেয়েছেন, ওই ব্যাপারগুলো, ওই কমপ্লেক্স আইডিয়াসগুলো কিন্তু চলে আসবে সেন্ট্রাল আইডিয়াতে। বা সেন্ট্রাল আইডিয়াতে তোমরা বিভিন্ন থিম নিয়ে আলোচনা করতে পারো। থিম যেমন এই কবিতার মধ্যে কি থিমস আছে, যেরকম একটা হতে পারে ওল্ড এজ, একটা হতে পারে মাদার ডটার রিলেশনশিপ, তাই তো? এগুলো নিয়েই তো যে আমাদের পোয়েট আলোচনা করেছেন। তাহলে এই ব্যাপারগুলো তোমরা সেন্ট্রাল আইডিয়াতে নিয়ে আসবে। ওল্ড এজের মধ্যে তোমরা বলবে যে ওল্ড এজ একটা ইরিভার্সিবল প্রসেস, উই ক্যান নট কন্ট্রোল ইট। মাদার ডটার রিলেশনশিপের মধ্যে বলবে যে মেয়ে মার কষ্টটা কত ভালো বুঝতে পারছে এবং নিজের কষ্টটা আবার মার সামনে প্রেজেন্ট করতে পারছে না। এই ব্যাপারগুলো সেন্ট্রাল আইডিয়াতে নিয়ে আসবে। যেমন উনি যে বলেছেন কর্পস, ডেড বডির মতো লাগছে, হ্যাঁ লাগছে, কিন্তু কেন লাগছে? কারণ মায়ের বয়স হয়ে গেছে। এই ব্যাপারগুলো সেন্ট্রাল আইডিয়ায় লিখবে। তারপর উনি বলছেন যে মায়ের চেহারাটা লেট উইন্টার্স মুনের মতো, কেন লাগছে, মুনের সাথে কম্পারিজনটা কেন? এই সবগুলো ব্যাপার কিন্তু চলে আসবে সেন্ট্রাল আইডিয়াতে। ওকে, তাহলে এগুলো হচ্ছে তোমাদের বড় প্রশ্ন প্লাস ছোট প্রশ্ন আমি আলোচনা করে দিয়েছি। তাহলে খুব শর্টে আমরা সামারিটা আরেকবার একটু রিভাইজ করে নিই। এখানে একজন মেয়ে মায়ের সাথে গাড়ি করে এয়ারপোর্ট যাচ্ছে, কোচিন এয়ারপোর্টে। ওকে, এবং উনি এখান থেকে হয়তো চলে যাবেন, তাই এতদিন উনি মা বাবার সাথেই ছিলেন। বাবার কথা এখানে বলা হয়নি, শুধু মাকে নিয়ে তাহলে বলি। হ্যাঁ, উনি মায়ের সাথে যাচ্ছেন। রাস্তায় যাওয়ার পথে হাজার রকমের ইমোশন উনার মনে চলছে। মাকে দেখে উনি অনেক কিছু ফিল করছেন, সেগুলোই উনি আমাদের কাছে ব্যক্ত করছেন। ঠিক আছে, একবার বলছেন যে মাকে দেখে ওনার এত ভয়, একটা ভয় চলে এসছে যে মাকে দেখতে এত অসুস্থ লাগছে, তাহলে কি মাকে হারিয়ে ফেলবো, কি হবে নেক্সট মোমেন্ট, কি হবে, আর কি মা বেশি দিন আমার কাছে থাকবে না? তাই তো দেখো, জন্মের পর থেকেই ওদের গাইডেন্সে আমরা বড় হই। তারপর হঠাৎ করে এক মোমেন্টের জন্য মনে হয় যে ওদেরকে ছাড়া জীবনটাকে কি করে এগিয়ে নিয়ে যাব, কি করব, কে গাইড করবে, একটা প্রবলেম হলে কার কাছে সলিউশন চাইবো, এই সব ইমোশনস ওনার মধ্যেও চলছে। যাই হোক, এগুলো চিন্তা করতে করতে উনি এগোচ্ছেন। হঠাৎ করে উনি দেখছেন কি যে না আর তাকানো যাচ্ছে না, মনটা ভীষণ খারাপ হয়ে যাচ্ছে, উনি তো এক জায়গায় যাবেন। তো উনি সাথে সাথে গাড়ির বাইরের দিকে তাকালেন। তাকিয়ে দেখছেন কি ওইখানে সবুজ সবুজ গাছ, ছোট ছোট বাচ্চারা সব খেলছে। এগুলো দেখে উনি বুঝতে পেরে গেছেন যে না, মায়ের বয়সটাও কিন্তু চলে যাচ্ছে আস্তে আস্তে, গাছের মতো বা বাচ্চাদের মতো। এখন মার বয়স হয়ে গেছে এবং সেটাকে আমি আটকাতে পারবো না, সেটাকে মেনে নেওয়া ছাড়া কোনো উপায় নেই। যাই হোক, এরকম করতে করতে উনি আস্তে আস্তে পৌঁছে গেলেন। পৌঁছে যাওয়ার পর সিকিউরিটি চেক অ্যান্ড আদার ফর্মালিটিস করার পর উনি আবার যখন মায়ের দিকে তাকালেন, তখন ওনার মনটা আবার খারাপ হয়ে গেল অনেক কিছু ভেবে। কিন্তু উনি কিছু বললেন না, শুধু মাকে বললেন মা সি ইউ সুন বলে উনি নিজেকেও সান্ত্বনা দিলেন, মাকেও সান্ত্বনা দিলেন, একটা আশা নিয়ে যে যখন আবার ফিরে আসবো আবার মায়ের সাথে দেখা হবে, একটা ছোট্ট একটা হাসি দিয়ে উনি সেখান থেকে চলে গেলেন। কবিতাটা এখানেই শেষ। তো আমি আশা করি তোমরা কবিতাটা খুব ভালো বুঝতে পেরেছো। টেক্সটটা খুব ভালো করে পড়বে, তাহলে আরো বেশি ভালো করে বুঝতে পারবে। তোমাদের সাথে আবার কোনো টপিক নিয়ে আমার দেখা হবে।
থ্যাংক ইউ অ্যান্ড বাই।